তিনি চাইছেন যেন তেন প্রকারেণ এটাকে আবার ওই ডিলেইং প্র্যাকটিস আইনের ফাঁক ফোকর বুঝে তিনি করবেন। আবারও সেই টাইম জন্য কিল করার একটা চক্রান্ত। হ্যাঁ, সেই জন্য যাতে রিভিউ পিটিশন ওনারা করার আগেই আমরা কন্টেম্প নোটিশ স্টার্ট করে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের বাঁচাবেন না। মানে তারা এখানে যদি জেলে যেতে না চান, তারা যদি আরো বড় শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে না চান, তারা ওই মমতা ব্যানার্জির কথা না শুনে তারা সুপ্রিম কোর্টের রায় কার্যকর করবে। মানে এখানে স্যার দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছুই হবে না, তিনি বেরিয়ে যাবেন, কিন্তু মাঝখান থেকে এই দুজন তারা বিপদে পড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি এর আগের দিন অত্যন্ত হাস্যকরভাবে বললেন যে বিষয়টা সাবজুডিস। উনি নাকি লয়ার, উনি নাকি গাউন গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন। তা উনি সাধারণ বিষয়টা জানেন না। নমস্কার শ্যামল স্যার, বিবিধ থেকে কৌশিক বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। আজ আপনারা মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার যে নোটিশ দিয়ে এলেন, এইখানে কি সীমিত থাকছে, না এর পরবর্তীতে আরো কোনো ধাপ রয়েছে, এবং এর পরবর্তীতে আর কি হচ্ছে? দেখুন, আমরা গত 5 তারিখে যখন মহামান্য সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে মিশ্রের বেঞ্চ ডিএ মামলার যে ঐতিহাসিক রায় দেয়, সেই রায়ের কপি আমরা 5 তারিখেই, যেদিন রায় বেরিয়েছে সেদিনই বেলা 3:15-তে আমরা চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির কাছে আমরা পৌঁছে দিয়েছি। আর সুপ্রিম কোর্টের অর্ডারে অত্যন্ত সুনির্দিষ্টভাবে অনারেবল জাজেসরা বলেছেন যে ইমিডিয়েটলি ওই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে বকেয়া দিয়ে তার 25% ইমিডিয়েটলি রিলিজ করতে হবে। কিন্তু আজকে 13 তারিখ, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে নেই, এবং মুখ্য সচিব বা অর্থ সচিব কেউ আমাদের সঙ্গে যোগাযোগও করেননি। এই বিষয়টা মতো অবস্থায় আমরা আজকে নবান্নে নন্দিনী চক্রবর্তী আইএএস চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং প্রভাত কুমার মিশ্র আইএএস অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন চার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, ওনাদের কাছে আমরা মানে কন্টেম্প নোটিশ আমরা সার্ভ করে এসেছি। তাতে আমরা বলেছি যে সুপ্রিম কোর্ট ইমিডিয়েট আপনাকে 25% রিলিজ করার কথা বলেছে, কিন্তু আপনারা রিলিজ করেননি এবং কোনো কমিউনিকেশন করেননি, কোনো কিছু জানাননি, কোনো অর্ডার বার করেননি। যার ফলে আমরা আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা ইমিডিয়েট এই মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর করুন, না হলে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। অর্থাৎ আমরা মহামান্য সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে মিশ্রের বেঞ্চে আমরা কন্টেম্প পিটিশন অর্থাৎ আদালত অবমাননার মামলা করব। এখন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি এর আগের দিন অত্যন্ত হাস্যকরভাবে বললেন যে বিষয়টা সাবজুডিস। উনি নাকি লয়ার, উনি নাকি গাউন গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন। তা উনি সাধারণ বিষয়টা জানেন না, যে মামলায় রায় হয়ে গেছে, অন্তিম রায়, ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে, সেই রায়টা বেরোনোর পরে সেটা সাবজুডিস থাকে না। উনি মানুষকে, কর্মচারীদের বিভ্রান্ত করছেন, মিথ্যে কথা বলছেন। তা আমরা যাতে রিভিউ পিটিশন সরকার আগে করে ফেলতে না পারে, কারণ সরকারের মধ্যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের এই প্রাপ্য দিতে, সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে তিনি ইচ্ছুক নন। তিনি চাইছেন যেন তেন প্রকারেণ এটাকে আবার ওই ডিলেইং প্র্যাকটিস আইনের ফাঁক ফোকর বুঝে তিনি করবেন। সেই জন্য একটা চক্রান্ত। সেই জন্য যাতে রিভিউ পিটিশন ওনারা করার আগেই আমরা কন্টেম্প নোটিশ স্টার্ট করে দিয়েছি, এবং পরবর্তীকালে যখন রিভিউ পিটিশন পড়বে তখন আমরা যে আগে কন্টেম্প নোটিশ স্টার্ট করেছি, আমরা যে গত 5 তারিখেই তাদেরকে দিয়ে দিয়েছি রায়ের কপি, এইটা কিন্তু আমাদের কাছে প্রমাণ হিসেবে থাকছে। এবং যদি এর পরেও অনারেবল চিফ সেক্রেটারি এবং অনারেবল ফিনান্স সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইন চার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, এনারা যদি কোনো কার্যকরী ব্যবস্থা না নেন ওই রায় কার্যকর করার ক্ষেত্রে, তাহলে আমরা ওনাদের বিরুদ্ধে বাই নেম, অর্থাৎ ওই নন্দিনী চক্রবর্তী আর চিফ সেক্রেটারি এবং ওই প্রভাত কুমার মিশ্র
অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট আমরা কন্টেম্প্ট মামলা আমরা সুপ্রিম কোর্টে করব। মনে রাখবেন, কলকাতা হাইকোর্টে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে একটা কন্টেম্প্ট পিটিশন পেন্ডিং আছে। হুম। আর একটা কন্টেম্প্ট পিটিশন আমাদের পেন্ডিং আছে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস মেহতার বেঞ্চে, সেটা এখনো পেন্ডিং। এবার এই থার্ড যে কন্টেম্প্ট যদি হয়, মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিব তারা চিন্তা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের বাঁচাবেন না। মানে তারা এখানে যদি জেলে যেতে না চান, তারা যদি আরো বড় শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে না চান, তারা ওই মমতা ব্যানার্জির কথা না শুনে তারা সুপ্রিম কোর্টের রায় কার্যকর করবে। মানে এখানে স্যার দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছুই হবে না, তিনি বেরিয়ে যাবেন, কিন্তু মাঝখান থেকে এই দুজন তারা বিপদে পড়ছেন। দেখুন, সরকার বলতে আমাদের সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী এনারা হচ্ছেন পলিটিক্যাল এক্সিকিউটিভ, এনারা সরকার নন। সরকার হচ্ছে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, এরা হচ্ছে সরকার। কাজেই আমাদের মামলা মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনো মন্ত্রীর বিরুদ্ধে নয়, আমাদের মামলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। হুম। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার রিপ্রেজেন্ট করেন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি, অ্যাট প্রেজেন্ট অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট। কাজেই তাদের বিরুদ্ধেই আমরা কন্টেম্প্ট দেবো এবং মহামান্য সুপ্রিম কোর্টও যে নির্দেশ দেবেন এই কন্টেম্প্ট মামলায়, সেটা কিন্তু এই দুজনের বিরুদ্ধেই দেবেন। হুম। কাজেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে তিনি এর দ্বারা কোনো রকমভাবে প্রভাবিত হবেন না, কিন্তু মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে সে কেবলমাত্র নীতি নির্ধারণ করা, সেই নীতি রূপায়ণ করা, এটা হচ্ছে মুখ্য সচিবের কাজ। কাজেই মুখ্য সচিব যদি তার দায়িত্ব পালনে গড়িমসি করেন, ডিলেইং প্র্যাকটিস করেন, তাকে ফল ভুগতে হবে। একদম স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, ঠিক আছে।